Welcome to my channel Funlit with Anushwa. This is the second video in the series of George Ber's essay Freedom. Let's begin with the text. So in the previous class, we have seen how George Ber had discussed the different aspects of freedom and gave us the different historical allusions, the reference of which had been given by the nation state in order to justify that how the country had always been an adherent of the idea and the philosophy of freedom. তাহলে কিভাবে দিনের পর দিন রাষ্ট্রীয় শক্তি আমাদের ইতিহাসের বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করে যে আমরা প্রথম থেকে একটা এমন দেশে বাস করি যে দেশে স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং যে দেশে জনগণ খুব বৃহত্তর গণ আন্দোলনের মধ্যে দিয়ে স্বাধীনতাকে সবসময় এস্টাবলিশ বা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। তাহলে আজকের টেক্সটটা শুরু করা যাক। বলা হচ্ছে কি, when we grumble, অর্থাৎ আমরা যখন সরকারের বিরুদ্ধে বা ডিফারেন্ট গভর্নমেন্ট পলিসির বিরুদ্ধে যখন আমরা অভিযোগ করি, গ্রাম্বল আমাদের অসন্তুষ্টি প্রকাশ করি, we are told that all our miseries are our own doing. আমাদেরকে তখন এটা বোঝানো হয় যে আমাদের এই সমস্যা বা দুঃখের কারণ তো আমরা নিজেরাই, বিকজ we have the vote, কেননা আমাদের হাতেই রয়েছে ভোটাধিকার। অর্থাৎ সে ভোটাধিকার প্রয়োগ করে সরকারকে যখন আমরা আনছি, কাজে সরকারের সেই সমস্ত সিদ্ধান্তের জন্য আমরাই কিন্তু কোথাও না কোথাও দায়ী। তাহলে দেখো, এই সিস্টেমটা তৈরি করছে একটা নেশন স্টেট, যেখানে আমাদেরকে ভোটাধিকার দেওয়া হচ্ছে এবং ভোটাধিকারের মাধ্যমে আমরা ইলেক্ট করছি না, কিন্তু আমরা শুধু সিলেক্ট করছি। এবং তারপরে সেই সমস্ত সরকারি যা কিছু ত্রুটি বিচ্যুতি থাকছে সেটার জন্য আমাদেরকেই দায়িত্ব দেওয়া হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে আমরাই সেটার জন্য দায়ী। এটাই হচ্ছে আ কাইন্ড অফ দ্য ফ্যালেসি অফ দ্য এন্টায়ার সিস্টেম, যেটাকে আমরা কখনো বোঝার চেষ্টা করি না। যেভাবে আমাদেরকে রাষ্ট্রীয় শক্তি বোঝানোর চেষ্টা করে, ইডিওলজিক্যালি কোয়ার্স করার চেষ্টা করে, আমরা সেইগুলোকেই কিন্তু মেনে চলি। when we say, আমরা যখন তার প্রত্যুত্তরে বলি যে তাহলে হোয়াট ইজ গুড, মানে হোয়াট গুড ইজ দ্য ভোট, আমরা যখন প্রশ্ন করি তাহলে ভোট দিয়ে লাভ কি লাভ হয়, আমরা ওর থেকে ভোট দেবো না। We are told, তখন আবার আমাদের বোঝানো হয়, we have the factory acts, the wages board, the free education and the new deal and the dole. তখন আমাদেরকে নানা রকম ঘটনার উদাহরণ দেওয়া হয়, যারে বাবা ভোট না দিলে এই যে সরকার ফ্যাক্টরি অ্যাক্ট আনছে, ওয়েজেস বোর্ড আনছে, ফ্রি এডুকেশন আনছে, নিউ ডিল আনছে, তাহলে এগুলো কাদের জন্য? তোমাদের স্বার্থেই তো নিয়ে এসেছে। তার মানে আবার তাদের যুক্তি দ্বারা কোথাও না কোথাও আমরা ভাবতে বাধ্য হই, সত্যিই তো গভর্নমেন্ট তো এগুলোও করছে। আচ্ছা, এখানে একটু বলে রাখি, ফ্যাক্টরি অ্যাক্টস ইজ আ কাইন্ড অফ এ 19th century ল, ঠিক আছে? ঊনবিংশ শতাব্দীতে ব্রিটেনে একটা ল নিয়ে আসা হয় ইন অর্ডার টু ইমপ্রুভ দ্য কন্ডিশনস অফ দ্য লেবার। শ্রমিকদের যে কন্ডিশন, তাদের অবস্থার একটু উন্নতি ঘটানোর জন্য, স্পেশালি মহিলা এবং শিশু শ্রমিকদের স্বার্থে ব্রিটেনে 19th centuryতে যে লটাকে নিয়ে আসা হয় সেটাকে বলা হয়ে থাকে ফ্যাক্টরি অ্যাক্টস। এছাড়া নিউ ডিল, এখানে একটা তোমরা টার্ম পাচ্ছ, নিউ ডিল হচ্ছে 1933 থেকে 1939 অবধি ইউএসএতে যে টাইম পিরিয়ড অফ গ্রেট ডিপ্রেশন চলছিল, সেই গ্রেট ডিপ্রেশনের সময় রুজভেল্ট তিনি কিছু রিফর্মেটিভ ল নিয়ে আসেন রিগার্ডিং দ্য সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড দ্য পলিটিক্যাল রিফর্মেশন। যে রিফর্মেশনের মাধ্যমে তিনি মনে করেন যে এই গ্রেট ডিপ্রেশনটাকে আমরা নতুন করে ভালো করে একটা সার্বিক কল্যাণের মাধ্যমে উই ক্যান ফাইট, ঠিক আছে? তো এই আইডিয়াটাকে বলা হচ্ছে বা এই বিষয়টা হচ্ছে নিউ ডিল। তাহলে নিউ ডিল হচ্ছে ইন দ্য কনটেক্সট অফ ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আর ফ্যাক্টরি অ্যাক্টস দেখা যাচ্ছে ইন দ্য 19th century ব্রিটেন। ওয়েজেস বোর্ড মানে হচ্ছে এই যে স্যালারি বা পারিশ্রমিকের জন্য যে ভাবনা চিন্তা করা হচ্ছে, মানে কাইন্ড অফ লাইক দ্য গভর্নমেন্টের ক্ষেত্রে দ্য পে কমিশন, সেরকমই হচ্ছে ওয়েজেস বোর্ড। ফ্রি এডুকেশন মানে বলা হচ্ছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বা যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদের ফ্রি এডুকেশন। তাহলে সরকার এত কিছু তো করছে। সো when do we criticize the government used to hold their different policies, ঠিক আছে? নানা রকম প্রকল্পের মাধ্যমে সরকার সবসময় আমাদেরকে এইটা বোঝানোর চেষ্টা করে যে দেখো এত কিছু তো হচ্ছে,
দ্য ডোল, এখানে এই ডোল শব্দটা পাবে। ডোল বলতে বোঝানো হয় রাষ্ট্র যারা তথাকথিত আমরা বলে থাকি যারা কিছু করে না, কর্মহীন মানুষ যারা, তার মানে অর্থাৎ যারা বেকার, তাদেরকে যে মাসে মাসে ভাতা দেওয়া হয় সেই বিষয়টাকে বলা হয়ে থাকে ডোল। ঠিক আছে, মানে রাষ্ট্রের চোখে যারা অসমর্থ ব্যক্তি, তাদের এক্সিস্টেন্স, তাদের সার্ভাইভালের জন্য যে একটা অ্যামাউন্ট রাষ্ট্র স্পেন্ড করে সেটাকে বলা হয়ে থাকে ডোল। এই ডোল শব্দটা তোমরা আরেকটা টেক্সটে পাবে, দ্যাট ইজ ইউলিসিস, তাই তো, মিট অ্যান্ড ডোল। অ্যান্ড হোয়াট মোর কুড এনি রিজনেবল ম্যান আস্ক ফর, বলছে তখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় আর কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এর চাইতে বেশি আর কি চাইতে পারে। We are reminded that the rich are taxed a quarter, a third, or even half and more of their incomes. আমাদেরকে বলা হয় এই যে তোমরা বৈষম্যের কথা বলো, আমাদের সমাজে যারা ধনী ব্যক্তি তারা তাদের ইনকামের প্রায় 1/3, কখনো কখনো প্রায় অর্ধেক ইনকাম তারা ট্যাক্সে দিয়ে দিচ্ছে। বাট দ্য পুয়ার আর নেভার রিমাইন্ডেড, কিন্তু কখনো দরিদ্র মানুষদের কথা বলা হয় না, দ্যাট দে হ্যাভ টু পে দ্যাট মাচ অফ দেয়ার ওয়েজেস অ্যাজ রেন্ট, in addition to have to work twice as long every day as they would need if they were free. বলছে কিন্তু সবসময় ধনী ব্যক্তিদের উদাহরণ দেওয়া হয় যে এই ধনী ব্যক্তি এত % ট্যাক্স পে করছে, তার ইনকামের এত অংশ সে ট্যাক্সে দিয়ে দিচ্ছে, কিন্তু কখনো এইটা বলা হয় না যে আমাদের সমাজে এখনও যারা দরিদ্র ব্যক্তি শুধুমাত্র ভাড়ার পেছনে তাদের প্রায় ইনকামের অর্ধেক অংশ দিয়ে দিতে হচ্ছে, তার সাথে থাকছে কি তাদের নানা রকমের যে কাজের চাপ, তাদের উপর যে অতিরিক্ত লেবার, অতিরিক্ত কাজের চাপ দেওয়া হচ্ছে, যার ফলে কি হচ্ছে তাদের যে ব্যক্তিগত জীবন সেটা ভীষণভাবে বা নানা রকমভাবে ব্যাহত হচ্ছে। এই বিষয়টা কিন্তু কখনো রাষ্ট্র মনে করায় না যে যারা দরিদ্র ব্যক্তি, যারা শ্রমজীবী মানুষ, তারা কিভাবে তাদের শ্রম দিয়ে প্রতিদিনের পয়সা জমিয়ে জমিয়ে অনেক কষ্টে তারা নিজেদের এক্সিস্টেন্সটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। Whenever famous writers protest against this impostures, এই ধরনের যে বৈপরীত্য সমাজে রয়েছে, ঠিক আছে, সেইগুলোর বিরুদ্ধে বা এই যে বলা যেতে পারে এই বৈষম্যের বিরুদ্ধে যখনই আমাদের সমাজের বিখ্যাত লেখকেরা প্রতিবাদ করার চেষ্টা করেছেন, উদাহরণস্বরূপ তিনি বলছেন যেমন ভলতেয়ার, রুসো, টম পেন ইন দ্য 18th century। আমরা জানি ভলতেয়ার, রুসো, টম পেন দে ওয়্যার দ্য ফিলোসফার্স ইন দ্য প্রিটেক্সট অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, তাই তো। ফ্রেঞ্চ রেভলিউশনের সময়কালে তিনজন অতি বিখ্যাত ফিলোসফার যারা ফ্রেঞ্চ রেভলিউশনের বিভিন্ন আদর্শকে, বিভিন্ন ভাবনাকে এবং মানুষের অধিকার নিয়ে আলোচনা করেছেন। or Cobbett and Shelley, Karl Marx and Lessel in the 19th, ঊনবিংশ শতাব্দীতে যেরকম কবেট একজন প্যাম্ফলেটিয়ার, শেলি was a poet and pamphleteer, Karl Marx he was actually the founding figure of Marxism, and Leslie who actually talked about the socialist capitalism. ওকে, তো 19th centuryতে তারা যেভাবে বৈষম্যের কথাকে তুলে ধরছেন, or লেনিন অ্যান্ড ট্রটস্কি ইন দ্য 20th century, এবং বিংশ শতাব্দীতে যেভাবে লেনিন এবং ট্রটস্কি, ইনারা দুজন হচ্ছেন মার্কসিস্ট ফিলোসফার, তারা যেভাবে আমাদের সমাজে বৈষম্যটাকে তুলে ধরেছেন, you are taught that they are atheists and libertines. কিন্তু এই সমস্ত পোয়েট, ফিলোসফার্সদেরকে রাষ্ট্র সবসময় আমাদেরকে বুঝিয়ে এসেছে কি এই সমস্ত পোয়েট বা এই সমস্ত ফিলোসফার্স এরা হচ্ছে এথেইস্ট, অর্থাৎ অধার্মিক, এরা হচ্ছে লিবার্টিনস। লিবার্টিন শব্দটা দুরকমের মানে হয়, একটা মানে হচ্ছে যারা সেক্সুয়ালি একটা খুব প্রফলিগেট লাইফ লিড করে, আরেকটা মানে হয় দোজ হু ডু নট কনফর্ম টু দ্য কনভেনশনাল রিলিজিয়ান, ঠিক আছে। তাহলে লিবার্টিনস বলছে এরা উশৃঙ্খল, এরা লাম্পট্যপূর্ণ এবং এরা অধার্মিক জীবন আচরণ করে, ঠিক আছে, এইভাবে আমাদেরকে বোঝানো হয়। তাদেরকে বলা হয়ে থাকে দে আর মার্ডারার্স অ্যান্ড স্কাউন্ড্রেলস। স্কাউন্ড্রেলস মানে হচ্ছে যারা মানুষের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে।
তাদেরকে কখনো বলা হয় তারা খুনি, কখনো তাদেরকে বলা হয় দুরাচারী, and often it is made a criminal offense to buy or sell their books. এবং নানা সময় তাদের বই বিক্রি বা তাদের বই কেনার উপরে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়, বলা হয় কি এগুলো এক একটা অপরাধমূলক কাজ। তার মানে যখনই কোনো প্রতিবাদের ভাষা উঠে আসে, প্রতিবাদের কণ্ঠ উঠে আসে, রাষ্ট্র তার সমস্ত শক্তি প্রয়োগ করে সেই প্রতিবাদের কণ্ঠটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে। যেরকম আমরা এর আগেও দেখেছি প্রিন্টিং প্রেসকে কন্ট্রোল করার চেষ্টা কে করেছেন, অলিভার ক্রমওয়েলের সময় আমরা দেখেছি, তাই তো? অলিভার ক্রমওয়েল চার্লস ওয়ানকে শিরশ্ছেদ করার পরে অলিভার ক্রমওয়েল তিনি রিপাবলিকানদের হয়ে, ভাবো রিপাবলিকানদের হয়ে তিনি ক্ষমতায় আসছেন এবং তারপরে তিনি প্রিন্টিং প্রেসের যে অবাধ স্বাধীনতাকে খর্ব করে দিচ্ছেন, সেইটার পরিপ্রেক্ষিতে মিল্টন লিখছেন তার বিখ্যাত লেখা এরিওপেজিটিকা। ঠিক আছে, যে মিল্টন কিনা অলিভার ক্রমওয়েলেরই সমর্থক ছিলেন। তাহলে এইভাবে রাষ্ট্রশক্তি সবসময় কিন্তু প্রতিবাদের কণ্ঠকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে। ইফ দেয়ার ডিসাইপলস মেক রেভলিউশন, বলছে যখনই তাদের ডিসাইপলস, তাদের শিষ্যরা, অর্থাৎ এই সমস্ত কবি, এই সমস্ত ফিলোসফার্সদের তাদের শিষ্যরা যখন বিপ্লব করে, ইমিডিয়েটলি ইংল্যান্ড মেক্স ওয়ার অন দেম, সঙ্গে সঙ্গে ইংল্যান্ড কি করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাহলে এখানে কোন রেফারেন্সটা দেওয়া হচ্ছে? ডিসাইপলস মেক এ রেভলিউশন বলতে নেপোলিয়ন বোনাপার্টের কথা বলা হচ্ছে। নেপোলিয়ন নিজেকে বলেছিলেন কি আমি বিপ্লবের সন্তান, কিন্তু সেই ধারণাটাও একটা প্রহসন। তাহলে ইংল্যান্ড কি করেছিল? ইংল্যান্ড কিন্তু নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল অ্যান্ড লেন্স মানি টু আদার পাওয়ার্স টু জয়েন হার ইন ফোর্সিং দ্য রেভলিউশনিস্ট রিস্টোর দ্য স্লেভ অর্ডার। তাহলে ইংল্যান্ড কি করেছিল? নানা রকমভাবে মূল্য দিয়ে, তাদেরকে ফান্ডিং করে এই সমস্ত বিদ্রোহকারীদের বিরুদ্ধে ইংল্যান্ডকে সহযোগিতা করার জন্য তাদেরকে ফান্ড করে, যাতে পুরনো যে স্লেভ অর্ডার, পুরনো যে দাস প্রথা, সেই প্রথাকে আবার প্রবর্তন করা যায়। When this combination was successful at Waterloo, তার মানে এখানে বলা হচ্ছে ওয়াটারলু যুদ্ধের কথা। ঠিক আছে, যে যুদ্ধে নেপোলিয়নকে পরাস্ত করা হয়, ইংল্যান্ডকে প্রায় সমগ্র ইউরোপ সহযোগিতা করেছিল, স্পেশালি করেছিল অস্ট্রিয়া এবং প্রাশিয়া, তাই তো? এবং সেই একসাথে অস্ট্রিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড মিলে নেপোলিয়নকে পুরোপুরি পরাস্ত করে দেয় 1815 সালে ওয়াটারলুয়ের যুদ্ধে। দ্য ভিক্টরি ওয়াজ অ্যাডভার্টাইজ অ্যাজ অ্যানাদার ট্রায়াম্ফ ফর ব্রিটিশ ফ্রিডম। এবং নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ জেতাটাকে মনে করানো হয় যে এইটা হচ্ছে ইংল্যান্ডের আরেকটা অবাধ স্বাধীনতার জয়, অর্থাৎ ইংল্যান্ড নেপোলিয়নকে পরাস্ত করে আবার স্বাধীনতার একটা মাইল ফলক তৈরি করে দিচ্ছে, একটা মাইলস্টোন তৈরি করে দিচ্ছে। এইভাবে বিষয়টাকে অ্যাডভার্টাইজ করা হয়। তাহলে অ্যাডভার্টাইজ করা মানে কি? ইটস আগেইন আ পার্ট অফ দ্যাট ইডিওলজিক্যাল কোয়েশ্চেন, মানে সেই আরেকটা ন্যারেটিভ তৈরি করা হয় যেখানে নেপোলিয়নকে পুরোপুরি ভিলেন বানিয়ে তাকে বলা হয় কি, যে নেপোলিয়নকে পরাস্ত করে আবার আমরা স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলন করলাম। And the British wage slaves, instead of going into mourning like Lord Byron, বলছে এবং আমাদের যে ব্রিটিশ ওয়েজ স্লেভ অর্থাৎ দিন মজুররা, তারা লর্ড বাইরনের মতো মোর্নিং না করে, দুঃখ না করে, বিলাপ না করে। আচ্ছা, এখানে এই কথাটা কেন বলা হচ্ছে? বিকজ লর্ড বাইরন ইউজ টু রাইট মোস্টলি দ্য সেন্টিমেন্টাল পোয়েট্রি। ঠিক আছে, তার কবিতার মধ্যে আমরা একটা সেন্টিমেন্টাল টোন দেখতে পাই, সেই জন্য এখানে তাকে মক করা হচ্ছে, বলা হচ্ছে কি মোর্নিং লাইক লর্ড বাইরন। Believed it, all cheered enthusiastically. এবং আমাদের সমাজে যারা দিনমজুর ব্যক্তি, তারাই ভাবে কি না সত্যি সরকার তো ঠিকই বলেছে, এবং তারাই সরকারের হয়ে কিন্তু গলা ফাটিয়ে চিৎকার করে। তাহলে এই পরিপ্রেক্ষিতে একটু বলি, আমাদের সমাজেও যারা পিছিয়ে পড়া মানুষ, বিভিন্ন সরকার যে নানা রকম ভাতা টাতা দিয়ে থাকে, সেইটাতে কি হয়, আমাদের সমাজের মানুষেরা খুশি হয়ে যায়, ভাবে কি সরকার আমাদের জন্য কত কিছু করছে। অথচ এই ভাতার মাধ্যমেই আমরা সাধারণ মানুষেরা, দিনমজুরেরা বুঝতে পারি না আমাদেরকে আমাদের শিক্ষার অধিকার থেকে, কর্মের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, এবং তার বদলে
মানে আমরা যেখানে ভরপেট খাবারের আশা রাখি, সেখানে সামান্য হাতে এক টুকরো মিষ্টি গুজে দিয়ে আমাদের বলে দেওয়া হচ্ছে এইটাই হচ্ছে ফ্রিডম। আর আমরা তখন সেইটারই সেই সরকার, সে পলিসি, সে রাষ্ট্রীয় শক্তির জয় জয়কার করি। তাহলে এইখানে কিন্তু আমাদের জর্জ বার্নার্ড শ এই সত্যিটা তুলে ধরছেন। এবং দেখো, এই এসেটা 20th সেঞ্চুরিতে লেখা হচ্ছে, মানে বলা হচ্ছে 1935-এ। বর্তমান যুগে 2025 সালে প্রায় 100 বছরের মধ্যেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি হাউ মাচ রেলিভেন্ট ইজ দ্য আইডিয়া অফ জর্জ বার্নার্ড শ। When the revolution wins, যখন বিপ্লব জিতে যায়, as it did in Russia in 1922, বিপ্লবী শক্তি যেভাবে রাশিয়াতে 1922 সালে জয়লাভ করেছিল, অর্থাৎ রাশিয়াতে যে রুশ বিপ্লব হয়, যেটা শুরু হয়েছিল 1917 সাল থেকে 1922 সালে গিয়ে রুশ বিপ্লব এবং বলসেভিক দল তারা যখন জয়লাভ করে, যখন বিপ্লবের জয়গান হয়, দ্য ফাইটিং স্টপস, তখন কিন্তু এই সাম্রাজ্যবাদী শক্তিগুলো ইংল্যান্ডের মতো তারা সমস্ত লড়াই বন্ধ করে দেয়। But the abuse, the calumnies and the lies continue until the revolutionized state grows into a fast-rate military power. কিন্তু ততক্ষণ অবধি মানুষের প্রতি দুর্ব্যবহার, ক্ষয়ক্ষতি এবং মিথ্যে প্রচার কিন্তু চলতে থাকে, যতক্ষণ না সেই বিপ্লবকারী দেশগুলো এক একটা ফার্স্ট রেট, মানে প্রথম সারির সামরিক শক্তিতে না পরিণত হচ্ছে। দেখো, এখানে আমরা বলতে পারি যেমন রাশিয়াতে বিশাল বড় বিপ্লব হয়েছিল, রেভলিউশন হয়েছিল, তাই তো? তার ফলে আমরা দেখতে পাই যে একটা সময় পরে, স্ট্যালিনের সময়, সে রাশিয়া একটা ফার্স্ট রেট মিলিটারি পাওয়ারে পরিণত হচ্ছে। ঠিক আছে, সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যখন কোল্ড ওয়ার চলছে, ঠান্ডা লড়াই চলছে বিটুইন ইউএসএ অ্যান্ড রাশিয়া। আবার এই বিপ্লবের আদর্শ প্রচার করছেন এককালে কে? কার্ল মার্কস, ঠিক আছে, হু বিলংস টু জার্মানি। তার দেশে পরবর্তীকালে হিটলারের নাৎসি বাহিনী এবং তার পাশাপাশি ফ্যাসিজম, মুসোলিনি। তাহলে এই সমস্ত দেশ এককালে স্বাধীনতা বিপ্লবের কথা বলছে। তারপরে তারাই একটা সময় কি নিজেদের দেশকে একটা প্রথম সারির সামরিক শক্তিতে যখন পরিণত করছে, then our diplomats বলতে এখানে বার্নার্ড শ criticizes about the diplomats of Britain and the other European continents after having for years denounced the revolutionary leaders as the most abominable villains and tyrants, have to do a right turn and invite them to dinner. তারপরে বলছেন যে যখন এই সমস্ত দেশগুলো শক্তিশালী হয়ে উঠছে, তখন আমাদের যে ডিপ্লোম্যাট, যারা এতদিন আমাদের বুঝিয়েছে ওই বিপ্লব হচ্ছে একটা ঘৃণ্য ধারণা এবং বিপ্লবকারীরা হচ্ছে স্বৈরাচারী, তারাই কি তাদের এই সামরিক শক্তি বৃদ্ধিতে ভয় পেয়ে পুরোপুরি রাইট টার্ন, অর্থাৎ পুরোপুরি তাদের মতাদর্শের দিক থেকে ঘুরে গিয়ে, তাদের বক্তব্যের দিক থেকে ঘুরে গিয়ে এই সমস্ত শক্তিশালী লিডারদের সাথে কি ইনভাইট দেম টু ডিনার, মানে তাদের সাথে সমঝোতা করছে। যেরকম আমরা দেখতে পাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে হিটলারকে যে তোষণ নীতি অবলম্বন করেছিল ইংল্যান্ড এবং ফ্রান্স, খানিকটা সেই রেফারেন্সটা কিন্তু এখানে রয়েছে, যার পরিণাম দেখেছে সারা বিশ্ব, তাই তো? অর্থাৎ বিপ্লবের আইডিয়াটাও যে প্রহসন এবং বিপ্লবের নামে আবারও যে এক শ্রেণী, মানে যখন সে বিপ্লব জয়লাভ করে, যারা এই বিপ্লবের সমালোচনা করেন তারাই কিন্তু সেই দেশের সামরিক শক্তি বৃদ্ধিতে ভয় পেয়ে তাদের সাথে যেন একটা কম্প্রোমাইজ, একটা সমঝোতা নীতিতে চলে আসেন, তোষণ নীতি শুরু হয়। Now, though this prodigious mass of humbug is meant to delude the enslaved masses only, প্রডিজিয়াস মাস অফ হামবাগ এখানে বলতে বোঝানো হচ্ছে এই যে সমস্ত যে মানুষেরা, ঠিক আছে, ইজ মিন টু ডিলিউড, অর্থাৎ এই যে অপপ্রচার চালানো হয়, ঠিক আছে, সে অপপ্রচার চালানো ডিলিউড অর্থাৎ ডিলিউশনে রাখা হয় আমাদের এনস্লেভড মাসকে, অর্থাৎ আমাদের মতো যারা মজুর, আমাদের মতো যারা লেবারার্স, খেটে খাওয়া মানুষ, তাদেরকে বোকা বানানোর জন্য এই সমস্ত যে হামবাগ, এই অপপ্রচার যে চালানো হয়ে থাকে, ইট এন্ডস ইন ডিলিউডিং দ্য মাস্টার ক্লাস মাচ মোর কমপ্লিটলি। কিন্তু এই সাধারণ মানুষদেরকে বোকা বানাতে গিয়ে
এই ক্ষমতাশালী ব্যক্তি বা এই অপপ্রচার প্রডিজিয়াস মাস অফ হাম্বাগ আগেইন ইজ আ পার্ট অফ দ্যাট ইডিওলজিক্যাল কোয়েশ্চেন। অর্থাৎ এই অপপ্রচার বা এই যে প্রয়াস করা হয় মগজ ধোলায়, সেই প্রয়াসে কিন্তু কোথাও না কোথাও যারা মালিক শ্রেণী মাস্টার তারাও কিন্তু প্রভাবিত হয়। কিভাবে? A gentleman whose mind has been formed at a preparatory school for the sons of gentlemen, followed by a public school and university course, is much more thoroughly taken in by the falsified history and dishonest political economy and the snobbery taught in these places than any worker can possibly be. অর্থাৎ বলা হচ্ছে যে প্রিপারেটরি স্কুল অর্থাৎ একদম ছোট থেকে যেটাকে বলা হয় একদম যে বুনিয়াদী শিক্ষা, সেই বুনিয়াদী শিক্ষার সময় থেকে হাই স্কুল অবধি একটা ছোট্ট মালিক শ্রেণীর যে সন্তান, তাকে নানা রকম সুযোগ সুবিধা দিয়ে তাকে নানা রকমভাবে অভ্যস্ত করিয়ে তার ইউনিভার্সিটি ডে অবধি তাকে এটা বোঝানোর চেষ্টা করা হয় যে তুমি সোসাইটিতে একটা প্রিভিলেজ ক্লাস থেকে বিলং করো, তোমার যে ফাদার বা তার ফোর ফাদার্স তারা এই বংশ থেকে এসেছে, কাজে তোমাকে কিন্তু সেই লেগেসিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার মানে ছোট থেকে একটা বাচ্চার মধ্যে এই বীজটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে সে মালিক শ্রেণীর, সে একটা প্রিভিলেজ সেকশন অফ সোসাইটি থেকে বিলং করে। এবং এই ফলসিফাইড হিস্ট্রি একটা ভুল ইতিহাস তাদের কাছে উপস্থাপন করা হয়। অ্যান্ড দ্য ডিসঅনেস্ট পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড স্নবারি, এবং একটা অসৎ পলিটিক্যাল ইকোনমি, একটা তাদের যে স্নবারি, তাদের যে বলা যেতে পারে তাদের যে উন্নাসিকতা, সেইটাকে তুলে ধরা হয়। Then any worker can possibly be, because the gentleman's education teaches him, অর্থাৎ জেন্টলম্যান ভদ্রলোকেদের মানে যারা মালিক শ্রেণী তাদের সন্তানদেরকে তাদের শিক্ষাতে কি শেখানো হয়, দ্যাট হি ইজ আ ভেরি ফাইন ফেলো, যে সে ভীষণ ভালো একজন যুবক, তাই তো, হি ইজ আ ভেরি ফাইন ফেলো, সুপিরিয়র টু দ্য কমন রান অফ মেন হুজ ডিউটি ইজ টু ব্রাশ হিজ ক্লোথস, এবং তার জন্মই হয়েছে টু গেট দ্য প্রিভিলেজেস, টু গেট দ্য সার্ভিসেস অফ দ্য ডাউন ট্রডেন পিপল, এবং ডাউন ট্রডেন পিপলরা তার জামা পরিষ্কার করবে, ক্যারি হিজ পার্সেলস, তার জিনিসপত্র বহন করে নিয়ে যাবে, আর্ন হিজ ইনকাম ফর হিম, তারা তাকে সার্ভিস দিয়ে ইনকাম করবে। And as he thoroughly agrees with his view of himself, এবং যখন সেই মালিক শ্রেণী বা সেই প্রিভিলেজ সোসাইটির শিশু এই ধারণাটাতে পুরোপুরি অভ্যস্ত হয়ে যাবে, he honestly believes that the system which has placed him in such an agreeable situation and done such justice to his merits is the best of all possible systems. তারা মনে করবে যে সমাজ ব্যবস্থা আমাকে এতটা সুযোগ সুবিধা দিচ্ছে, সেই সমাজ ব্যবস্থাই সেরা সমাজ ব্যবস্থা। একটু সহজভাবে যদি বলি, দেখবে একজন রাজার সন্তানকে আর একজন প্রজার সন্তানকে যেভাবে বড় করা হয়, এই দুটো আপব্রিঙ্গিংয়ের মধ্যে পার্থক্য রয়েছে। রাজার সন্তানের হাতে ছোটোর থেকেই আসে কি অস্ত্র, তাকে প্রশিক্ষণ দেওয়া হয় সামরিক শক্তির, ঠিক আছে, যুদ্ধের, তাকে শেখানো হয় ডিপ্লোম্যাসি, শিক্ষা দীক্ষা, এবং একজন প্রজার সন্তানকে তাকে শেখানো হয় কি ওবিডিয়েন্স, সে রাজার প্রতি কিভাবে বাধ্য হবে, কিভাবে লয়াল হবে। তাহলে ছোট থেকে এই যে এডুকেশনাল ওরিয়েন্টেশনটা আমি এখানে রাজা আর প্রজা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এখানে তোমরা ভেবে দেখো, আজকে সমাজে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের সন্তান আর একজন আমাদের মতো একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের পরিবারে আমাদের মা বাবারা কি বলে, ভালো করে পড়াশুনো কর, একটা চাকরি পেতে হবে, হয় গভর্নমেন্টের আন্ডারে, না হলে কোনো বড় প্রাইভেট কোম্পানির আন্ডারে। আর সেই সমস্ত যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের সন্তানকে শেখানো হয় তোমাকে আরও বড় বড় কোম্পানিজ রান করতে হবে, সো দ্যাট ইউ ক্যান এমপ্লয় মোর পিপল। তাহলে সাইকোলজিটাই তৈরি করে দেওয়া হচ্ছে একজনের টু বি অ্যান এমপ্লয়ার, আরেকজনের সাইকোলজি তৈরি করা হচ্ছে টু বি অ্যান এমপ্লয়ি। তাহলে এখানে দোষটা কার? পেরেন্টিংয়ের না, সে সিস্টেমের দোষ, যে সিস্টেম এইরকম একটা বাইনারাইজড এডুকেশনকে নিয়ে যাচ্ছে, যেখানে শিক্ষার এরকম বৈষম্য রয়েছে। যারা সমাজে প্রিভিলেজ তারা কিছু স্পেশাল কোর্স করছে, যারা সমাজে আন্ডার প্রিভিলেজ তাদের পড়াশুনোর গতি হয়ে যাচ্ছে একরকম। সেখান থেকে চলে আসছে এই বৈষম্যটা। এবং যারা সমাজে প্রিভিলেজ তারা মনে করছে কি যেহেতু তারা সমস্ত প্রিভিলেজ পাচ্ছে তাদের স্কুল ডেজ থেকে,
তাদের ফিস দিতে সমস্যা হচ্ছে না, ছেলেরা ইউনিফর্মে যেতে হচ্ছে না, তাদের বাবা মায়েরা মাঠে ঘাটে কাজ করে না, তারা যেহেতু প্রিভিলেজ, তাদের মনে হচ্ছে কি যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটাই হচ্ছে বেস্ট সিস্টেম। যার জন্য প্রায়শই আমরা দেখতে পাই কি এই সমস্ত সমাজে যারা প্রিভিলেজ পিপল, দে ইউজ টু হোল্ড the flags of the governments. They used to promote the governmental policy to be the best for the mass of people. তাই তো? কেননা তারা সেই সিস্টেমের মানে বলা যেতে পারে আসল উপভোক্তা, যার জন্য তাদের মনে হয় এই সিস্টেমটা একদম ঠিক। এবং and that he should shed his blood and yours to the last drop in its defense, এবং তার মনে হয় আমার এবং প্রয়োজন পড়লে সবার শেষ রক্তবিন্দু ঝরিয়ে দেব এই সিস্টেমটাকে বজায় রাখার জন্য। But the great mass of our rack-rented, underpaid, treated as inferiors, cast off on the dole workers cannot feel so sure about it as the gentleman. কিন্তু আমাদের মতো যারা মানে বলা যেতে পারে যারা দিনমজুর, যারা আন্ডারপে, যাদেরকে ঠিকঠাক পেমেন্ট দেওয়া হয় না, চাকরির মজুরি পায় না, আমাদেরকে যাদেরকে সমাজে খাটো হিসেবে ট্রিট করা হয়, সমাজে আমরা যারা সেই সম্মান পাই না, সমাজের মূল স্রোত থেকে যারা আমরা কাস্ট অফ, ঠিক আছে, সেপারেটেড, তারা কখনো এই সিস্টেমটাকে আবার ভালোভাবে মেনে নিতে পারি না। কিন্তু আমাদের হাতে উপায় কি? এই সিস্টেমই আমাদের অন্নদাতা, ঠিক আছে? কাজে এই যে প্রতিবাদ, প্রতিরোধ, সেইটা গড়ে তোলার মতো সাহস বা মানসিকতা, সেইটা আসার ক্ষেত্রে অন্তরায় হচ্ছে কি কালচারাল হেজিমনি। এই যে ছোটোর থেকে ওই শিক্ষা যে তুমি রাজাকে সম্মান করবে, ঠিক আছে, তোমাকে এই চাকরি করতে হবে, তোমাকে এই শ্রমটা দিতে হবে, তাহলে এই শিক্ষাটা কোথার থেকে আসে? ইনস্টিটিউশন, সমাজ, সেইভাবেই তারা কিন্তু সমাজের যারা প্রিভিলেজ এবং যারা আন্ডার প্রিভিলেজ এই দুটো সেকশনের বাচ্চাদের সেরকমভাবেই ওরিয়েন্ট করে ফেলে। The facts are too harshly against it. In hard times, such as are now passing through, their disgust and despair sometimes lead them to kick over the traces, upset everything, and they have to be rescued from mere gangsterism by some Napoleonic genius who has a fancy for being an emperor, and who has the courage and brains and energy to jump at the chance. যারা একটা সময় অতীতে এই বিষয়টাতে ভীষণভাবে বীতশ্রদ্ধ হয়ে গেছিল এবং এতটাই তারা দুঃখ বা ঘৃণা এই সিস্টেমের প্রতি তারা জর্জরিত ছিল যে নেপোলিয়নের মতো, যে নিজেকে রাজা হওয়ার স্বপ্ন দেখেছিল, যে নেপোলিয়নের যে গ্যাংস্টারিজম, সেই সমস্ত যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ তারা নেপোলিয়নকে সমর্থন করে এবং তার সেই স্বার্থ চরিতার্থ করতে ঝাঁপিয়ে পড়ে। তারা ভাবে কি যে না, এটাই বোধহয় ঠিক, এই বোধহয় আমাদেরকে উদ্ধার করবে। তার মানে বার্নার্ড শ এখানে বলতে চাইছে সমাজে যখন আমরা বিভিন্ন অধিকার থেকে পিছিয়ে যাই, আমরা তখন কি করি? তখন আমরা একটা চূড়ান্ত আগ্রাসী, একটা ধ্বংসাত্মক বিপ্লবের পথে এগিয়ে যাই। But the slaves who give 3 cheers for the emperor might just as well have made a cross on a British or American ballot paper as far as their freedom is concerned. এবং তখন আমাদের মতো এই স্লেভেরাই নেপোলিয়ন অর্থাৎ সেই বিপ্লবী শক্তি জয়গাথার মধ্যে দিয়ে ব্রিটিশ বা আমেরিকান ব্যালট পেপার অর্থাৎ এই ভোটিং সিস্টেমের ফ্রিডমের আইডিয়াটাকে পুরোপুরি ধূলিসাৎ, ক্রস মানে পুরোপুরি ধূলিসাৎ করে দিই। তাহলে বিপ্লব সমর্থন করতে গিয়ে এই যে গণতন্ত্রের আইডিয়াটা, যেটা এই ব্রিটেন বা আমেরিকার মতো দেশ ভোটিং রাইটসের কথা বলে, তাদের যে দেওয়া স্বাধীনতার সংজ্ঞাকে তখন আমরা পুরোপুরি অস্বীকার করে বিপ্লবকে বেছে নিই। কেননা এই সমাজ, এই ভোটের অধিকার, সেটা যে কত বড় প্রহসন আমরা বুঝতে পারি, কিন্তু তাতেও কি কিছু বদলায়? So far as I have mentioned, nothing but plain natural historical facts. এখানে বার্নার্ড শ বলছে যে এতক্ষণ অবধি আমি কিছুই না, আমি শুধু কয়েকটা ঐতিহাসিক সত্যতা মাত্র বর্ণনা করলাম যে আমরা একটা সময় বিপ্লবকে বেছে নিচ্ছি। আমরা বলছি, প্রথমে মেনে নিচ্ছি যে হ্যাঁ ভোটের ফলে আমাদের ভালো হচ্ছে, তারপর যখন বুঝছি যে সিস্টেমে, এই গণতান্ত্রিক সিস্টেমে ভালো হচ্ছে না, আমরা বিপ্লবকে বেছে নিচ্ছি। সেই বিপ্লবে গিয়ে সমাজে একটা ওভারঅল কিয়স সৃষ্টি হচ্ছে, তাতেও দেখছি অবস্থার উন্নয়ন হচ্ছে না। এইভাবেই তো সমাজটা চলে আসছে। তাহলে দ্য কোয়েশ্চেন স্টিল রিমেইনস, ফ্রিডম কোথায়? তাহলে বার্নার্ড শ বলছেন এতক্ষণ তো আমি শুধুমাত্র কয়েকটা ঐতিহাসিক ঘটনার উদাহরণ দিলাম মাত্র,
আই ড্র নো কনক্লুশনস, আমি এখান থেকে কিন্তু কোনো উপসংহার টানবো না, ফর দ্যাট উড লিড মি ইনটু কন্ট্রোভার্সি, কেননা এইটা আবার আমাকে একটা কন্ট্রোভার্সিতে নিয়ে যাবে। ঠিক আছে, এইটা ঘিরে কিন্তু আবার বিতর্ক তৈরি হবে। তাহলে তিনি শেষ করছেন এইটা বলে, এই হিস্টোরিক্যাল রেফারেন্সটা দিয়ে, যে শেষমেশ এই মানুষেরাই হাতে অস্ত্র তুলে নেয়, তাই তো? এই যারা পিছিয়ে পড়া শ্রমজীবী মানুষেরা, যারা হাতে এককালে কোদাল কাস্তে নিয়ে চাষ করে, তারাই আবার কিন্তু সেই কোদাল এবং কাস্তেকে তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করে তাদের স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের জন্য, সে সমাজের বিরুদ্ধে তাদের রেজিস্ট্যান্সের ভাষা হিসেবে ব্যবহার করে। এবং বার্নার্ড শ বলছে, অতএব আমি কি বলবো বিপ্লবটাই ঠিক? না, আমি এরকম কোনো কনক্লুশনে আসতে চাই না। অ্যান্ড কন্ট্রোভার্সি উড নেভার বি ফেয়ার ওয়েন ইউ কান্ট আনসার মি ব্যাক। বলছি এতে কি হবে, তুমুল সমালোচনা হবে, এবং এইভাবে সমালোচনাটা সঠিক নয় যখন প্রত্যুত্তরে আমি কারোর কাছ থেকে জবাব পাবো না। আই অ্যাম নেভার কন্ট্রোভার্সিয়াল ওভার দ্য ওয়্যারলেস। আচ্ছা, ওয়্যারলেস বলতে বোঝাচ্ছে, যেহেতু আমি ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম এই এসেটা ওয়াজ ইনিশিয়ালি বিবিসি রেডিওতে করা একটা ব্রডকাস্ট প্রোগ্রাম, তাই তো? তার মানে তিনি এটা একটা খোলা বিতর্ক সভায় আলোচনা করছেন না, তিনি তার ধারণাটা একটা ব্রডকাস্ট প্রোগ্রামে দিচ্ছেন, এবং তিনি বলছেন এরকম ওয়্যারলেস প্রোগ্রামে আমি একটা তত্ত্ব রেখে চলে গেলাম, সেইটার বিরুদ্ধে কারোর বলার সুযোগ থাকলো না, এইরকম কন্ট্রোভার্সিতে আমি যেতে চাই না। কন্ট্রোভার্সি তখনই হবে আলোচনা, অর্থাৎ ডিসকোর্সের জায়গা থাকবে, যেখানে ধারণা সে তার বিপক্ষে ধারণা, যেখানে বাদী মানে বিবাদী দু পক্ষ থাকবে, আলোচনা হবে, বিতর্ক হবে, তবে গিয়ে কিন্তু সেখানে একটা কনক্লুশন ড্র করা যায়। এইভাবে ওয়্যারলেসে একপাক্ষিক বক্তৃতার মধ্যে দিয়ে আমি কিন্তু কনক্লুশন ড্র করতে পারি না। তাহলে এখানে আবার জর্জ বার্নার্ড শ দেখো, এই যে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এই বিষয়টাকে হালকা করে কিন্তু বুঝিয়ে দিয়ে চলে গেলেন। তিনি বলছেন, I do not even ask you to draw your conclusion. আমি আপনাদেরকে এটাও বলছি না যে আপনারা আপনাদের উপসংহার টেনে ফেলুন, for you might draw some dangerous one. হয়তো আপনারা কোনো ভয়ঙ্কর উপসংহার টেনে ফেলবেন। যেই আমি নেপোলিয়নের উদাহরণ দেব, আপনারা হয়তো ভাববেন আমি সশস্ত্র বিপ্লবের কথা বলছি। Unless you have the right sort of head for it, যদি না আপনার বিচার বুদ্ধি সঠিক থেকে থাকে, আপনারা কখনোই কিন্তু সঠিক উপসংহার টানতে পারবেন না। আমি বলবো এক, আপনারা হয়তো বুঝবেন এক। তাহলে বিপ্লব কি শুধুমাত্র সশস্ত্র সংগ্রাম? বিপ্লব বলতে কি বোঝায়, যে ফরাসি বিপ্লবে পরে বা ফরাসি বিপ্লবের প্রাক্কালে যেরকম সন্ত্রাস ছড়িয়ে পড়ে, যেটার একটা এক্সাম্পল যদি আমরা চার্লস ডিকেন্সের টেল অফ টু সিটিজ দেখি, সেখানে দেখতে পাবো যে কিভাবে নিরপরাধ মানুষদের, শুধুমাত্র কি তাদের হয়তো পূর্বপুরুষরা অ্যারিস্টোক্রেট ছিলেন কোনো কালে, সেই অপরাধে তাদেরকে যখন গিলোটিনে চড়ানো হচ্ছে, শিশু থেকে মহিলা কাউকে বাদ রাখা হচ্ছে না, তাহলে সেইটা কি বিপ্লবের পরিভাষা? বিপ্লব কিন্তু শুধুমাত্র সশস্ত্র সংগ্রাম নয়, বিপ্লব হচ্ছে একটা মানসিক চেতনা, এবং যেই মানুষের সে চেতনা থাকবে না, সে বিচার বুদ্ধির ক্ষমতা থাকবে না, তাকে বিপ্লব করতে বলা মানে তার কাছে একটা আগ্নেয়গিরিকে তুলে দেওয়া, সে সমস্ত কিছুকে ধ্বংস করে দেবে, তাই তো? যেভাবে কিছুটা করেছিল আমাদের নেপোলিয়ন, যেভাবে হচ্ছে ফরাসি বিপ্লবের পরবর্তীকালের রোবসপিয়ারের শাসন, শ্বেত সন্ত্রাস, ঠিক আছে? Always remember that though nobody likes to be called a slave, it does not follow that slavery is a bad thing. তাহলে এতক্ষণ জর্জ বার্নার্ড শ স্লেভারি নিয়ে অনেক খারাপ কথা বললেন, মানে খারাপ কথা বলতে অনেক ড্রব্যাকস বললেন। তারপর শেষে তিনি বলছেন, যতই আমরা স্লেভারি নিয়ে বলি না কেন যে স্লেভারি খারাপ, কেউ স্লেভ হতে চায় না, কেউ চায় না যে তাকে কেউ স্লেভ বা দাস বলে ডাকুক, কিন্তু স্লেভারি মানেই যে পুরোপুরি খারাপ তা কিন্তু নয়। তাই না, স্লেভারির সপক্ষে এবার তিনি কিছু যুক্তি দিচ্ছেন। Great men like Aristotle have held that the law and order and government would be impossible unless the persons the people have to obey are beautifully dressed and decorated. Aristotle এখানে একটা উদাহরণ দিয়ে বলছেন যে মানুষ যারা শাসন ক্ষমতা প্রয়োগ করবে, তাদের মধ্যে যদি সেই ক্যারিজমেটিক অ্যাপিয়ারেন্সটা না থাকে, তারা যদি সুন্দরভাবে পোশাক না পরে, বা তাদের যদি সেই পার্সোনালিটি না থাকে, তাহলে লোকজন কি তাদের মানবে? এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ, দেখো রাজার পোশাকটা লক্ষ্য করে দেখো,
কতটা অর্নামেন্টেড, ঠিক আছে, তার পার্সোনালিটি দেখো, যার জন্য তার সামনে একজন সাধারণ মানুষ সে সারেন্ডার করছে। তার মানে শুধুমাত্র কিন্তু রাজা হলে হয় না, সেই পোশাক, সেই ক্যারিজমা, মানে কোথাও গিয়ে সে রাজাকে একটু আলাদা হতে হয় দেখতে সবার থেকে, 5 জনের থেকে। তাকে ভারী জুয়েলারিজ পরতে হয়, তাকে এক্সপেন্সিভ ক্লোথস পরতে হয়। সবাই যদি কটন গার্মেন্ট পরে, কিং উইল ওয়্যার আ সিল্ক গার্মেন্ট in order to create a differentiable personality, a distinct personality. Robed and uniform, speaking with a special accent. সে রাজাকে সুন্দর ইউনিফর্ম মানে এমন কিছু পোশাক পরতে হয় যেটা would make him look distinct. তাকে এমনভাবে একটা বিশেষ উচ্চারণ শৈলী নিতে হয়, অ্যাকসেন্ট, একটা উচ্চারণ প্রণালীতে কথা বলতে হয়। ট্রাভেলিং ইন ফার্স্ট ক্লাস ক্যারেজেস, মানে উচ্চারণ প্রণালী বলতে দেখবে আমরা যখন মাইথোলজিক্যাল কিছু সিরিয়ালস দেখবো, সেখানে তো মেনলি রাজাদেরকে দেখানো হয়, তাদের ভাষাটা দেখবে সূক্ষ্ম, ঠিক আছে, সেই সাধু ভাষায় তারা কথা বলে, ইন অর্ডার টু শো দ্যাট দ্য রিফাইননেস। তাদেরকে দামি ক্যারেজেস, ঘোড়ার গাড়িতে বা মোস্ট এক্সপেন্সিভ কার, দামি দামি গাড়িতে করে তাদেরকে ঘুরতে হয়, or on the best groomed and best bred horses. তাদেরকে বা কখনো যদি তারা ঘোড়ায় চেপে চলে, বেস্ট গ্রুম এবং বেস্ট ব্রেড হর্সেস, অর্থাৎ ভালো জাতের, ভালোভাবে প্রশিক্ষিত ঘোড়ার পিঠে ঘুরতে হবে। অ্যান্ড নেভার ক্লিনিং দেয়ার ওন বুটস, তারা কখনো নিজের জুতো পরিষ্কার করেন না। Not doing anything for themselves that can possibly be done by ringing a bell and ordering some common person to do it. তারা কি করেন, একটা বেল বাজিয়ে সাধারণ মানুষকে ডেকে তার কাজগুলো করিয়ে নেন। অর্থাৎ রাজা যদি নিজে আজকে নিজের কাজ করতে থাকে, তাহলে প্রজারা কিন্তু রাজাকে সেভাবে মানবে না। তাহলে রাজাকে বা মিনিস্টারকে সবসময় কি হতে হবে, ওয়েল ড্রেসড হতে হবে, যাতে লোকে দেখে তার প্রতি একটা সম্ভ্রম কাজ করে। তাহলে বার্নার্ড শো এখানে তিনি বলছেন কিভাবে আমাদের হিউম্যান সাইকোলজিতে এই রেসপেক্ট, এই মেনে নেওয়া, এই ওবিডিয়েন্সটা ইজ রিলেটেড উইথ ক্লোথস, উইথ কার্স, ঠিক আছে, উইথ অল দ্য মেকানিজম দ্যাট ক্রিয়েটস আ স্পেকটাকল, ঠিক আছে। এবং তিনি বলছেন দেখো, অ্যান্ড দিস মিনস অফকোর্স দ্যাট দে মাস্ট বি মেড ভেরি রিচ without any obligation other than to produce an impression of almost godlike superiority on the minds of common people. তাহলে নিজেদেরকে সুপিরিয়র প্রমাণ করতে গেলে সাধারণ মানুষের মননে তোমাকে একটা সুপিরিয়রিটি ছবি তৈরি করতে হবে, যে রাজা মানে কি হবে, দামি পোশাক পরে আসবে। আজকে রাজা যদি দামি পোশাক না পরে একটা সাধারণ মানুষের মতো পোশাক পরে সাধারণ মানুষের মতো কথা বলে, সাধারণ মানুষের ভিড়ে মিশে যায়, লোকে কি তাহলে তাকে রাজা বলে মান্যতা দেবে? হয়তো হলোই না, সে খুব ভালো রাজা, তা কিন্তু দেবে না। তাহলে সেই স্পেকটাকেলটা, তার মানে তিনি এখানে আমাদেরকে, এতক্ষণ ধরে তিনি ক্ষমতাশালী মানুষদের ক্রিটিসাইজ করলেন, এবারে তিনি আমাদের মতো মানুষদের ক্রিটিসাইজ করছেন, যে আমরাও বা কি, আমরা কি কখনোই তাদেরকে, সে সমস্ত ব্যক্তিদেরকে নিজের লিডার বলে মেনে নেব যে সমস্ত ব্যক্তিদের সেই স্পেকটাকেল নেই, যারা আমাদের ভিড়ে মিশে যায়, তাকে কি লিডার বলে মেনে নিতে পারি না? আমাদের ধারণাতেও সাইকোলজিতে একটা বিষয় কাজ করে, লিডার মানে তাকে ক্ষমতাশালী হতে হবে, বিত্তশালী হতে হবে, তবেই তাকে লিডার বলে মানব। তাহলে এখানে কিন্তু তিনি জনগণকেও ক্রিটিসাইজ করছেন, কেননা দেখো গণতন্ত্র মানে শুধুমাত্রই, বা এই যে সমাজতন্ত্রে শুধুমাত্রই কিন্তু যারা ক্ষমতাশালী তারাই যে ক্রিটিসিজমের বিষয়বস্তু তা নয়। শুধু মিডিয়াকে ক্রিটিসাইজ করলে হবে না। এই যে আমরা ভোটের আগে কোনো ম্যানিফেস্টো পড়ি না, আমরা কি দেখছি, কোন রাজনৈতিক নেতা কি বসে বসে খাচ্ছে, কি জামা কাপড় পরে ঘুরছে, কোন ব্র্যান্ডের সানগ্লাস পরছে, এই বিষয়গুলোকে যখন আমরা বেশি প্রায়োরিটি দেব, অটোমেটিক্যালি কিন্তু আমরা সেই দল বা সেই আদর্শে যে ম্যানিফেস্টো সেগুলোকে দেখব না, এইটা দেখব না তাদের অ্যাকচুয়ালি আমাদের জন্য তাদের কাছে কি রয়েছে, আমাদেরকে তারা কি দিতে চায়। যখন আমরা বাইরের এই ম্যাগনানিমিটিতে মন দিয়ে দেব, অবভিয়াসলি সেটা সারবত্তা হবে কি, শূন্য। In short, it is contended, you must make men ignorant idolaters before they will become obedient workers and law-abiding citizens. দারুণ কথা বলেছেন তিনি। বলেছেন মানুষকে, তোমাকে যদি ল অ্যাবাইডিং অর্থাৎ আইন মেনে চলা নাগরিক করতে হয় বা বাধ্য শ্রমিক করতে হয়, তোমাদেরকে কি করতে হবে, আইডল ওয়ার্শিপ, তাদেরকে আইডোলেটার্স বানাতে হবে, তারা যেন তোমাকে সেই মূর্তির মতো করে পুজো করে।
ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে অফ ইউর সুপিরিয়রিটি। তুমি যদি সুপিরিয়রিটির ইমপ্রেশন ক্রিয়েট করতে না পারো, মানুষ তোমার আগে কিন্তু কখনোই মাথা নত করবে না। তাহলে দিস অ্যাকচুয়ালি হাইলাইটস দ্য ফ্যালাসি অফ দ্য মাস, আমাদের জনগণের ফ্যালাসিটাকেও তিনি তুলে ধরছেন। টু প্রোভাইড দিস উই আর রিমাইন্ডেড দ্যাট, এইটা বোঝাতে গিয়ে আমাদেরকে তিনি মনে করাচ্ছেন, দো 9 out of 10 ভোটার্স আর কমন ওয়ার্কার্স, তিনি বলছেন যে 10 জনের মধ্যে 9 জন ভোটারই হচ্ছেন কি আমাদের মতো শ্রমজীবী মানুষ। It is with the greatest difficulty that a few of them can be persuaded to vote for the member of their own class. কিন্তু আমাদের মতো মানুষেরা, আমরাই আমাদের মতো মানুষদের ভোট দিতে চাই না। আজকে ধরো দেখা গেল এমন একজন কোনো ব্যক্তি ভোটে দাঁড়িয়েছে যে আমাদেরই পাড়ার লোক, আমাদেরই বন্ধু, আমাদেরই সোশ্যাল ক্লাস থেকে বিলং করে, আমরা কি বলবো, ও আর কি করে নেবে, ওই তো পাড়ার মোড়েতে চা খায় আমাদের সাথে বসে, ও আর কি নেতা হবে, তাই তো? তার মানে আমরা ধরেই নিই নেতা হতে গেলে তাকে কি প্রিভিলেজড হতে হবে, তাকে ভালো ভালো জামা কাপড় পরতে হবে, ব্র্যান্ডেড ক্লোথস, ব্র্যান্ডেড সানগ্লাস, ঠিক আছে, তাকে এই ব্র্যান্ডের ঘড়ি না পরলে হবে না। তার মানে আমাদের সাইকোলজিতেই কিন্তু এই বিষয়টা ঢুকে গেছে, আমরা নিজেদেরকে যেন ইনফিরিয়ার হিসেবে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, যার জন্য আমাদের মধ্যে যখন কেউ ভোটে দাঁড়াবে আমরাই কিন্তু প্রথমে তাকে ভোট দেব না, আমরা ভাববো ও আর কি করে নেবে, ওই তো আমজনতা। কিন্তু এই আমজনতাই কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে। তারপরে বলছে, when women were enfranchised and given the rights to sit in the parliament, মহিলাদেরকে যখন ভোটাধিকার দেওয়া হয় এবং পার্লামেন্টে বসার অধিকার দেওয়া হয়, the first use they made of their votes to defeat all the women candidates who stood for the freedom of the workers and had given them years of devoted and distinguished service. অর্থাৎ সেই মহিলারা যখন ভোটে দাঁড়ান তখন তিনি কি তার বিরুদ্ধে দাঁড়ানো অন্য মহিলাদেরকে পরাস্ত করার চেষ্টা করেন সেই ক্ষমতার দৌড়ে। তখন কিন্তু তারা ভুলে যান যে আমরা সেই মহিলাদের অধিকারের কথাই বলছি। তখন সেই মহিলা নিজেকে প্রমোট করার জন্য বাকি মহিলাদের হেয় করেন, যে মহিলারা বা যারা একসাথে দীর্ঘদিন, ঠিক আছে, নারীদের উন্নয়নের কথা বলে গেছেন, বহু বছর শ্রম দিয়েছেন যাতে ওয়ার্কার্সদের জীবনকে বেটার করা যায়। দে ইলেক্টেড অনলি ওয়ান, এবং সেই মহিলারাই একজনকে নির্বাচন করেন, কাকে? এ টাইটেলড লেডি অফ গ্রেট ওয়েলথ অ্যান্ড এক্সেপশনালি ফ্যাসিনেটিং পার্সোনালিটি, এমন একজন মহিলাকে যিনি একটা কোনো সম্মানীয় পরিবারের সম্মানীয় মহিলা এবং তার একটা ভীষণ ফ্যাসিনেটিং পার্সোনালিটি রয়েছে, সুন্দর জামা কাপড় পরেন, কেতাদুরস্ত ইংরেজিতে ঝকঝক করে কথা বলেন, তাকেই কিন্তু আমরা মেনে নিই আমাদের লিডার হিসেবে। আমাদের মনে হয় ওই রকম পার্সোনালিটি না থাকলে যেন মনে হয় লিডার হওয়া যাবে না। অথচ একজন মানুষ যে সাধারণ পোশাক পরে সাধারণের ভিড়ে মিশে যাচ্ছে, আমরা তাকে কিন্তু কখনো বেছে নিই না লিডার হিসেবে, ঠিক আছে? আবার অনেকে কিন্তু এই সাধারণের পোশাক পরে তাদের যে অসাধারণ ব্যক্তিত্ব সেটাকেও কিন্তু হাইড করার চেষ্টা করে। যাও, এই বিষয়টা আবার কন্ট্রোভার্সিয়াল, এবং বার্নার্ড শয়ের মতো আই ক্যানট বি কন্ট্রোভার্সিয়াল ওভার দ্য ওয়াইল্ডনেস। নাও দিস ইট ইজ সেড ইজ হিউম্যান নেচার। তিনি বলছেন এটাই হচ্ছে মানুষের স্বভাব, বুঝলেন? তার মানে শুধু রাষ্ট্রশক্তিকে দোষ দিয়ে লাভ নেই, আমাদের মধ্যেই সচেতনতার অভাব রয়েছে। আমরাই একজন ক্যারিজমেটিক লিডার খুঁজি, আমরাই ভোট দেওয়ার আগে ম্যানিফেস্টো পড়ি না, দাঁড়িয়ে দেখি কোন সেলিব্রিটি ভোটে দাঁড়িয়েছে, তাই তো, কাকে ভোট দেব। মানে সে ক্রিকেটার না সিনেমার অ্যাক্টর না সে কে, সেইটাই কিন্তু আমরা তাকিয়ে তাকিয়ে উপভোগ করি। ইউ ক্যানট চেঞ্জ হিউম্যান নেচার, এবং মানুষের স্বভাব বদলায় না। On the other hand, it is maintained that human nature is the easiest thing in the world to change. আবার বলা যেতে পারে মানুষের স্বভাবই হচ্ছে পৃথিবীতে সব থেকে সহজভাবে পরিবর্তনশীল, ইফ ইউ ক্যাচ ইট ইয়াং এনাফ। যদি অল্প বয়স থেকে তাকে, মানে বলা হয় না একদম কাঁচা মাটিকে যখন আকৃতি দেওয়া যায় তাহলেই কিন্তু কিছু করা যেতে পারে। অর্থাৎ ছোটবেলার থেকে যদি সে সন্তানকে গড়ে পিঠে নেওয়া যায় তবেই কিন্তু তার মধ্যে পরিবর্তন আনা সম্ভব, সমাজের পরিবর্তন আনা সম্ভব। And that the idolatry of the slave class and the arrogance of the master class are themselves entirely the artificial products of education
and of a propaganda that plays upon our infants long before they have left their cradles. বলছে আমাদের সন্তানরা তাদের দোলনা ছাড়ার আগের থেকেই, মানে হাঁটতে শেখার আগের থেকে তাদেরকে এইটা বুঝিয়ে দেওয়া হয় যে মাস্টার ক্লাসের যে আইডোলিট্রি, অর্থাৎ তারা সুপিরিয়র, ঠিক আছে? এবং আমাদের সমাজে একটা আর্টিফিশিয়াল এডুকেশন রয়েছে, রিচদের জন্য একটা এডুকেশন, পুয়ারদের জন্য একটা এডুকেশন। এই বৈষম্যগুলো তার সে দোলনা ছাড়ার আগেই আমরাই সে সমাজের অংশ হিসেবে তার মাথায় ঢুকিয়ে দিই, যার ফলে কি হচ্ছে, সেই বাচ্চার মধ্যেই সচেতনতা তৈরি হচ্ছে না। কাজে ছোট বয়স থেকে তাকে যদি একটা সেইভাবে বড় করা হয়, ঠিক আছে, তাকে যদি ওই ওরিয়েন্টেশনে বড় না করে তাকে সমাজের বিভিন্ন দিকগুলোকে যদি বোঝানো যায়, তার সেই বিবেকবোধের যদি আমরা জাগরণ ঘটাতে পারি, তবে কিন্তু তার স্বভাবটার পরিবর্তন করতে পারি। তবে গিয়ে কিন্তু আমাদের সন্তানেরাও সেই উলঙ্গ রাজার ওই শিশুর মতো প্রশ্ন করবে, এই রাজা তোর কাপড় কোথায়, তাই তো? An opposite mentality could, it is argued, be produced by a contrary education and propaganda. তিনি বলছেন তাহলে এই বিপরীত ধর্মী মানসিকতা, মাইন্ডসেট তৈরি করতে গেলে, মানে এই সমাজে যারা প্রিভিলেজ তাদেরকে আমি সুপিরিয়র হিসেবে মানবো না, আমরা সমাজে সবাই এক, ইকুয়াল, এই ভাবনা তৈরি করতে গেলে কি প্রয়োজন? একটা অল্টারনেটিভ এডুকেশনের প্রয়োজন। তাহলে দেখো বার্নার্ড শো এখানে কোন কোন জায়গাগুলোকে হাইলাইট করছেন। প্রথমে তিনি শুরু করছেন কি, মাস্টার ক্লাস থেকে, ঠিক আছে? তিনি গভর্নমেন্ট থেকে শুরু করলেন। তিনি গভর্নমেন্ট বলতে গিয়ে তিনি প্রিভিলেজ সেকশন অফ সোসাইটি, কিছুটা ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে তিনি মেনশন করলেন। তিনি বিপ্লবী যারা তাদেরকে ক্রিটিসাইজ করছেন, তিনি গণতন্ত্র মিডিয়াকে ক্রিটিসাইজ করছেন, তিনি আম জনতাকে ক্রিটিসাইজ করছেন। তারপরে তিনি এবার তুলে ধরছেন সমাজের শিক্ষা ব্যবস্থা যে ড্রব্যাকসগুলো, ঠিক আছে, যে সেটব্যাকগুলো রয়েছে সেগুলোকেও তুলে ধরছেন। তার মানে একটা সমাজে শুধুমাত্র এক শ্রেণীর মানুষের দিকে আঙুল তুললে হয় না, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি, অব্যবস্থা, নারীদের সুরক্ষা নেই, কিন্তু আমরা এক পক্ষকে দায়ী করলে হবে না। আমাদেরকে এটাও বুঝতে হবে দ্যাট আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম আমাদেরকে অনেক কিছু সুযোগ সুবিধাকে কম্প্রোমাইজ করতে হবে, যেটা আমরা বিভিন্ন গভর্নমেন্ট থেকে, নানা রকমের সে রাজতন্ত্র হোক বা সমাজতন্ত্র হোক, বিভিন্ন এই তন্ত্রগুলোর থেকে সেই সুযোগ সুবিধা পেয়ে থাকি। আমাদেরকেও লার্জার পিকচারটা ভাবতে হবে। তাহলে সেই অপোজিট এডুকেশন বা সেই প্রোপাগ্যান্ডার প্রয়োজন। You can turn the point over in your mind for yourself. Do not let me prejudice you one way or the other. বলছে তাহলে এডুকেশনটা কি হতে পারে আপনারাই ভেবে দেখুন না, আমি কেন বলবো? আমি বললে আবার আপনারাই বলবেন যে দেখো নিজের মতো করে নিজের প্রেজুডিস, নিজের ধারণাগুলো আমাদের উপর আরোপ করার চেষ্টা করছে। তাহলে বার্নার্ড শ বলছেন আপনারাই ভেবে দেখুন অল্টারনেটিভ এডুকেশন কি হতে পারে, কিভাবে আপনি আপনার সন্তানদেরকে বড় করবেন, যেখানে আপনার সন্তান আপনার মতোই তার সন্তানকে সাজেস্ট করবে না যে বাবা ভালো করে পড়াশুনো কর, ভবিষ্যতে গিয়ে সরকারি চাকরি করতে হবে, না হলে কোনো বড় কোম্পানিতে চাকরি পেতে হবে। এমনভাবে রেজ করুন যাতে আপনি আপনার সন্তানকে বলতে পারেন যে বড় হ বাবা, নিজের একটা স্টার্ট আপ করতে হবে, তাই তো? নিজের সেই অল্টারনেটিভ এডুকেশন কি করে প্রমোট করবেন সেটা আপনি ভেবে দেখুন। The practical question at the bottom of it all is how the income of the whole country can best be distributed from day to day. বলছি এবার একটা বাস্তব প্রশ্নে আসি সব কথার শেষে, মানে দিনের শেষে এইটা ভাবতে হবে দেশের ইনকামটা সবার মধ্যে কিভাবে সমান ভাগে ভাগ করে দেওয়া যায়। If the earth is cultivated agriculturally in vast farms with motor plows and chemical fertilizers, and industrially in huge electrified factories full of machinery that a girl can handle, বলছে যদি এই সমগ্র ধরিত্রীকে এগ্রিকালচারালি চাষাবাদে যদি ফার্টাইল করা যায়, বিভিন্ন ফার্মে যদি কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে বা আধুনিক এমন যন্ত্রপাতি দিয়ে যদি আমরা মাটি ফার্টিলাইজ করতে শুরু করি যে যন্ত্রপাতি একটা ছোট্ট বাচ্চা মেয়েও চালাতে পারবে, the product may be so great that an equal distribution of it would provide enough to give the unskilled laborers as much as the managers and the main of the scientific staff.
তাহলে যেই ফসল উৎপাদন হবে, অর্থাৎ এই ফার্টিলাইজার্স বলো, এই কৃষির যে যন্ত্রপাতিগুলো সর্বসাধারণের ব্যবহারযোগ্য যদি করে তোলা হয়, তাহলে সমাজে কি হবে? ওই প্রিভিলেজ সেকশনটা থাকবে না, সবাই সেই সুবিধা লাভ করবে। তার মানে যে সায়েন্টিস্ট যন্ত্রপাতি লাভ করছে, সেই যন্ত্রপাতি তৈরি করছে, সেই যন্ত্রপাতি সবাই যদি চালাতে পারে, তার মানে লার্জ স্কেলে বিক্রি হবে, তাহলে সেখান থেকে সায়েন্টিস্ট লাভবান হচ্ছে। যে লেবারার্স, যন্ত্রপাতি যখন লার্জ স্কেলে বিক্রি হচ্ছে, তার মানে কি কস্টটা কম হচ্ছে, চাহিদা বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা একটা যেটার বাজারে চাহিদা কম, ঠিক আছে, সেটার দাম কম হয় ঠিকই, কিন্তু যদি প্রোডাকশন কম হয়ে যায়, ঠিক আছে, একটা যন্ত্র চালাতে গিয়ে যদি আমাকে এক্সপার্ট হায়ার করতো, আমি সেটা কিনবো না, কিন্তু সেই যন্ত্র যদি আমিই চালিয়ে নিতে পারি, তাহলে খুব স্বাভাবিকভাবে সেটা চাহিদা, একটা লার্জ স্কেল প্রোডাকশন যখন হবে, ঠিক আছে, তখন কি হবে, সেটার দাম কমবে। কাজে লেবারার্স বা যারা আমাদের সমাজে যারা কৃষিজীবী মানুষ, তারাও লাভবান হবে। যারা মালিক শ্রেণী, ম্যানেজার্স, তারাও লাভবান হবে যখন তারা ওই লার্জ স্কেল প্রোডাকশন থেকে মুনাফা পাবে। তাহলে এতে কি হচ্ছে, সমাজে সবার মধ্যে সমানভাবে বন্টন হচ্ছে। কিন্তু আমি একটা ফার্টিলাইজারকে এমন একটা দামে বিক্রি করছি, এমন যন্ত্রপাতি তৈরি করছি যেটা সবার কাছে পকেট ফ্রেন্ডলি হচ্ছে না, সবার আয়ত্তে আসছে না, বা সেটা শেখার মতো প্রশিক্ষণ সবার নেই, তখন আবার কি, এখানে আবার একটা পলিটিক্যাল হেজিমনি, একটা ক্লাস হেজিমনি হয়ে যাচ্ছে। আবার একটা ক্লাস ঢুকছে, যে ক্লাসের কাজ হচ্ছে এই যন্ত্রপাতিগুলো বোঝানো, চালানো। আবার একটা ক্লাস ঢুকছে যে ফার্টিলাইজারের ব্যাপারগুলোকে, সেই স্কিলসগুলোকে নিজের মতো কুক্ষিগত করে রাখছে। তার মানে তিনি বলছেন এই চাষাবাদের উপযোগী যন্ত্রপাতি বলো, ফার্টিলাইজার্স বলো, এমনভাবে দেওয়া উচিত যেটা সর্বসাধারণের ব্যবহার উপযোগী হয়, তাহলে বৃহত্তর কল্যাণ সাধন হবে। But do not forget, when you hear tales of modern machinery enabling one girl to proceed as much as 1,000 men could produce in the reign of good Queen Anne, that this marvelous increase includes things like needles and steel pins and matches, which we can neither eat nor drink nor wear. আবার তিনি এই সিস্টেমটারও একটা পসিবল ফ্যালাসি বলে দিচ্ছেন, যে মানুষ যখন বৃহত্তর হারে, একটা বাচ্চা মেয়ে যখন যন্ত্রপাতি চালিয়ে প্রচুর কিছু প্রডিউস করতে পারবে, তাহলে কি এই মেশিন চালানো যদি অতিরিক্ত সোজা হয়ে যায়, তখন মানুষ কি আর চাষাবাদের দিকে যাবে? যাবে না। যখন দেখবে যে যন্ত্রপাতি চালিয়ে কলকারখানায় চাকরি করে আমার এত লাভ হচ্ছে, তখন সে কি বেশি বেশি করে নিডলস, পিনস এইসব তৈরি করবে। বলছে ওই খেয়ে তো আমরা বাঁচতে পারি না। তার মানে এইটা একটা মেটাফর, ঠিক আছে? এই মেটাফরের মধ্যে দিয়ে তিনি বোঝাতে চাইছেন, তাহলে সমাজে যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন খুব ইজি করে দেওয়া হয়, যন্ত্রপাতি যদি খুব ইজি করে দেওয়া হয়, তাহলে সমস্যা কি হবে? মানুষ আর কৃষিমুখী হবে না। তাহলে আমাদের ইকোনমিটা যদি ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইকোনমি হয়ে যায় কমপ্লিটলি, তাহলে আমাদের এগ্রিকালচার পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। কেন, এগ্রিকালচারে যখনই মানুষ প্রফিট দেখবে না, তখন সে খুব স্বাভাবিকভাবে ফ্যাক্টরি ওয়ার্কার্স হতে চাইবে। তখন আমাদের দেশে যদি নিজের কৃষি উৎপাদন না থাকে, আমাদের বাইরের দেশের ওপর নির্ভরশীল হতে হবে, তখন আবার দ্রব্যমূল্য বৃদ্ধি, তাই তো? কাজে তিনি এখানে কুইন অ্যানের রেফারেন্সটা দিচ্ছেন। না, কুইন অ্যানের সময় ইংল্যান্ড হ্যাড উইটনেসড এ লার্জ স্কেল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, ঠিক আছে? নট ইয়াং, ভেরি ইয়াং চিলড্রেন উইথ ইট নিডলস অ্যান্ড ম্যাচেস ইগারলি। তিনি মজা করে বলছেন, ছোট ছোট বাচ্চারা হয়তো ছুঁচ আর দেশলাই মুখে ভরে দেয় ঠিকই আনন্দের সাথে, বাট দ্য ডায়েট ইজ নট এ নারিশিং ওয়ান। কিন্তু সেটা যে খুব মানে সুখাদ্য হবে তা কিন্তু নয়। তার মানে তিনি এখানে ক্রিটিসাইজ করছেন, সমাজটা পুরোপুরি ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইকোনমি হয়ে গেলে আমাদের কৃষি বা আমাদের যে অ্যাগ্রেরিয়ান কালচার, সেইটা কিন্তু ব্যাহত হবে। And though we can now cultivate the sky as well as the earth by drawing nitrogen from it to increase and improve the quality of our grass and consequently of our cattle and milk and butter and eggs, nature may have tricks up our sleeve to check us if the chemist exploit her too greedily. বলছে এখন যদি আমরা যেভাবে মাটি হলকর্ষণ করি, আকাশকেও যদি হলকর্ষণ করতে শুরু করে দিই, যখন ইচ্ছে বৃষ্টি আনলাম, যখন ইচ্ছে রোদ তৈরি করে দিলাম, নাইট্রোজেন ড্র করে আমাদের গ্রাসের কোয়ালিটি ইমপ্রুভ করলাম, বলছে এইভাবে যদি প্রকৃতিকে আমরা আমাদের খেয়াল মতো চালাই, আমাদের যারা রসায়নবিদ তারা নিজের খেয়াল মতো যদি চালায়,
প্রকৃতিও কিন্তু তার হাতের তলায়, স্লিভের তলায়, জামার তলায় গোপন অস্ত্র লুকিয়ে রেখেছে। যথাসময়ে তিনিও কিন্তু তার ব্যবহার করবেন। তার মানে বলতে চাইছেন, যদি আমরা নেচারকে অনেক বেশি এক্সপ্লয়েট করি, ঠিক আছে, মানে বনভূমি ধ্বংস করি, সমস্ত কিছু করে আর্টিফিশিয়াল সব কিছু করি, তার একটা সময়ে প্রকৃতি ওর জবাব দেবে। যেটা আমরা আমাদের ভারতবর্ষে অনেকটা দেখতে পাচ্ছি। আমাদের যে উত্তরের অংশগুলো রয়েছে সেখানে ধস নামছে, হারপা যে বান হচ্ছে, ঠিক আছে, ফ্লাড, ক্যালামিটিস, হ্যাঁ, তো অ্যাভালঞ্চ, এইগুলোর মাত্রা বেড়ে যাচ্ছে কেন? আমরা প্রকৃতিকে নিজের মতো করে ম্যানিপুলেট করার চেষ্টা করছি। তাহলে বার্নার্ড শো এখানে দেখো একটা সমবন্টনশীল সমাজের বিভিন্ন আসপেক্ট তুলে ধরছেন। তিনি বলছেন যে কৃষিটাকে সহজ করা উচিত, যাতে প্রোডাকশন বেশি হয়। প্রোডাকশন বেশি হলে সবার লাভ। আবার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে একটু লিমিট করা উচিত। সেটা অবাধ হয়ে গেলে মানুষ কৃষিভিত্তিক ইকোনমির দিকে আর ইন্টারেস্টেড হবে না, যেটার ফল সমাজকে ভোগ করতে হবে। খাদ্য সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এইসব দেখা দেবে। এবং আমরা যদি নেচারকে বারবার কম্প্রোমাইজ করে আমাদের সভ্যতার কোট আনকোট বিকাশ করতে থাকি, তাহলে সমস্যা দেখা দেবে কি? আমরা ন্যাচারাল ক্যালামিটিস শিকার হব, ঠিক আছে? সে ন্যাচারাল ক্যালামিটি যেগুলো, সেইগুলোর আমরা কিন্তু শিকার হব। তাহলে তিনি এখানে সমাজের উন্নয়ন এবং তার প্রতিবন্ধকতা সমস্ত বিষয়গুলোকে কিন্তু আলোকপাত করছেন, ঠিক আছে? আজকের ক্লাস আমি এখানেই এন্ড করছি। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবে, লাইক এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ।